মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পরিকল্পনা অনুযায়ী আমাকে চড় থাপ্পড় লাথি ঘুষি কুৎসিত গালিগালাজ এমনকি প্রাণনাশের হুমকিও দেয়। পরে সেই শাসক দল বা তাদের আশ্রিত দুষ্কৃতী বাহিনী সবাই মিলে আমাকে গ্রেপ্তার করে থানার লকআপে নিয়ে চলে যায়। কোন যুক্তিতে? আমি নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মার্ডার করে দিতে চেয়েছি এবং মমতা ব্যানার্জিকে মার্ডার করা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে আমি নাকি যুক্ত হয়ে গেছি। আমার বিরুদ্ধে ব্যাংশাল কোর্টেও একটা হেয়ার স্ট্রিট থানাকে দিয়ে মিথ্যে অভিযোগ করিয়ে মিথ্যে চার্জশিট দিয়ে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করে ওখানেও আমাকে 3 বছর 7 মাস নানারকমভাবে ক্রিমিনাল মামলা হেনস্থা করা হয়েছে। রাজ্য সরকারটা এতটাই সংবিধান বিরোধী, এতটাই মানবতা বিরোধী, এতটাই আইন বিরোধী, রাজ্য সরকার তার দুষ্কৃতী বাহিনী এবং পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থার একাংশ যুক্ত থেকে এই মামলাটাকে 11 বছর ধরে দীর্ঘস্থায়ী করেছে। রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান, তার যে এই ক্রমাগত অন্যায়ের পথে চলা, এত প্রতিবাদ হচ্ছে তা সত্ত্বেও অন্যায়ের পথে চলা। উনি প্রশাসনে থাকবে আর প্রশাসন গণতান্ত্রিক পরিবেশে চলবে, দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে নিয়োগ হবে, সমস্ত কাজকর্ম স্বচ্ছতার মাধ্যমে হবে, এ কখনো আশা করা যায় না। এইটার পেছনে একমাত্র যদি কেউ দায়ী হয় তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনের মুখ্য প্রধান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীরা তো একেবারে জন্মের সময় অপরাধী থাকে না, কিন্তু গ্রাসরুট লেভেলে কাজ করা, এই বিষয়ে কি আপনারা এখনো কোনো পদক্ষেপ করেছেন? রাজ্য সরকারের এই যে গুন্ডামি বা দুষ্কৃতিমূলক কার্যকলাপ তার দ্বারা আক্রান্ত হয়েছি, গোটা কতক উদাহরণ আমি দিতে পারি। তপন দত্ত খুন হয়েছে, বরুণ বিশ্বাস খুন হয়েছে, পাড়ুই থানায় বীরভূমে সাগর ঘোষ খুন হয়েছে, সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে, কামদুনির ঘটনা ঘটেছে, ধূপগুড়ির ঘটনা ঘটেছে, এরকম আনিস খানের খুন হয়েছে, এরকম বহু ঘটনা আছে। এগুলো কোনো ভুল ত্রুটি নয়, এটা একটা পরিকল্পিত দুর্নীতি, যেটাকে আমরা এক কথায় বলতে পারি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সবাইকে প্রলোভন দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, কোনো একটা ক্যাজুয়াল চাকরি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তার বাইরেও যে গুটি কতক মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে তারা মিলেই আমরা আক্রান্ত, আমরা মঞ্চ করে চলছি। মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত আপনাদের পক্ষে গিয়েছিল এবং তারপরই জাস্টিস অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে রোষ, রাজ্য সরকারের রোষ আছড়ে পড়েছিল। এটা আমি এক কথায় যদি বলি, মানে সারাংশের সারাংশ, যে জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি তিনি এই রাজ্য সরকারের রোষের শিকার এবং তিনি সামাজিকভাবে তাকে অসম্মানিত করা হয়। এটা আমি বলছি বলে বিষয়টা নয়, রাজ্যের সব মানুষই জানে। যারা সরকারের উপর এখনো ভরসা রাখছে, হয়তো নিরুপায়ে ভরসা রাখছে, অন্য কোনো উপায় নেই ভেবেছে, কিন্তু তবুও প্রতিবাদটা জারি রাখতে হবে। প্রতিবাদ থেকে যদি আমি সরে আসি তাহলে আমার মৃত্যু ঘটে গেল, মানে শারীরিক মৃত্যু না হলেও মানে আমার যে চিন্তা চেতনার যে একটা জীবন আছে সেটা মৃত্যু ঘটে যাবে। সেই জন্য আমরা প্রতিবাদের রাস্তাতে আছি। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য নিয়ে একটা চলচ্চিত্র এই মুহূর্তে শুটিং চলছে। সেখানে আবার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি অভিনয় করছেন। ছবির নাম কর্পূর, এর আক্ষরিক অর্থ যেটা দাঁড়ায় যে ভ্যানিশ। এই ভ্যানিশ শব্দটার সঙ্গে আরও একজনের নাম জড়িয়ে রয়েছে, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র স্যার। স্যার, বিবিধ নিউজে স্বাগত। একটা শব্দ ভ্যানিস, 13 বছর আগে এই শব্দটার জন্য আপনাকে চরম হেনস্থা হতে হয়েছে এবং তার পাশাপাশি আপনাকে হয়তো একদিনের জন্য জেলও খাটতে হয়েছে, কারাবাস। হ্যাঁ, তো কি বলবেন? আমাদের রাজ্যে প্রতিবাদ করলেই আপনি এখনো ভ্যানিশ হননি, রয়েছেন, এটাই আমাদের পক্ষে সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, আপনি যে কথাটা উল্লেখ করলেন ভ্যানিশ, এই শব্দটার সঙ্গে আমার জীবনের অনেক কিছু জিনিস জড়িয়ে গেছে। এই ভ্যানিশ শব্দটা অবশ্য আমার আবিষ্কার নয়, বলা চলে সত্যজিৎ রায়ের যে সোনার কেল্লা চলচ্চিত্র, আপনি এখন কর্পূর নাকি একটা চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, তেমনি আমাদের যে বাঙালির গর্ব বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, তিনি ছোটদের জন্য একটা গোয়েন্দা গল্পকে অবলম্বন করে একটা সিনেমা তৈরি করেছিলেন, তার নাম সোনার কেল্লা। এবং সোনার কেল্লাতে এই ভ্যানিশ শব্দটা ব্যবহৃত হয়েছিল। এবং আমাদের দেশের যে জাতীয় রাজনীতি 2012 সালের যে বাজেট অধিবেশন লোকসভায়, তার যে রেল বাজেট পেশ,
রেল বাজেট পেশের সময় একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তখন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের তরফে তিনি রেল বাজেট পেশ করেছিলেন, কিন্তু যখন রেল বাজেটটা পাশ হচ্ছে চূড়ান্ত রূপে লোকসভা থেকে, তখন দীনেশ ত্রিবেদী ভ্যানিশ হয়ে গেছে, তার জায়গায় অ্যাপিয়ার করেছেন নতুন রেলমন্ত্রী মুকুল রায়। এটা আমাদের ভারতীয় গণতন্ত্রের সংসদীয় ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এই নজিরবিহীন ঘটনাটাকে কোলাজ কার্টুনের মাধ্যমে একটা বুদ্ধিদীপ্ত কোলাজ কার্টুন তৈরি করেছিলেন এবং সোনারকেল্লার ডায়ালগকে ব্যবহার করে জনৈক কেউ একজন, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছিল, আমার কাছেও এসে পৌঁছেছিল এবং আমিও আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। কিন্তু যাদের কাছে আমি কখনোই শেয়ার করিনি, পাঠাইনি, এই অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের নেতারা, তারা কি করে জানলো আমি জানি না। তারা মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পরিকল্পনা অনুযায়ী 70-80 জন দুষ্কৃতীকে জড়ো করে আমাদের এই সমবায় আবাসনের অফিসে, এবং তারাই আমাকে ঘিরে ধরে চারদিক থেকে কেন আমি এই কোলাজ কার্টুনটা বন্ধুদেরকে শেয়ার করেছি, তার দ্বারা নাকি মুখ্যমন্ত্রীর অবমাননা হয়েছে, সেই জন্য তারা ঘিরে ধরে আমাকে চড় থাপ্পড় লাথি ঘুষি কুৎসিত গালিগালাজ এমনকি প্রাণনাশের হুমকিও দেয়। পরে সেই শাসক দল বা তাদের আশ্রিত দুষ্কৃতী বাহিনী সবাই মিলে আমাকে দিয়ে জোর করিয়ে একটা মুচলেখা লিখিয়ে নেয়। তারপরে কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিককে ফোনে আগে থেকেই বলা ছিল, তারা চলে আসে। তারা আমাদেরকে আমার সঙ্গে আরেকজনকে, দুজনকে গ্রেপ্তার করে থানার লকআপে নিয়ে চলে যায়। সুব্রত সেনগুপ্ত। অ্যাকচুয়ালি আমি সেই সময় ছিলাম এই সমবায় আবাসনের সহ সম্পাদক, আর সুব্রত সেনগুপ্ত ছিলেন সেই সময় সম্পাদক। দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে চাপিয়ে স্থানীয় পূর্ব যাদবপুর থানার লকআপে নিয়ে গিয়ে নানা রকম কারসাজি করে একটা অ্যারেস্ট মেমো রেডি করে তাতে সই সাবুত করিয়ে আমাদেরকে লকআপে রাখতে ঢুকিয়ে দেয়। যুক্তি কি দেখানো হয়েছিল? কোন যুক্তিতে? যুক্তিটা তো মানে হাস্যাস্পদ যুক্তি, যেটা দেশের সংবিধান আইন অনুযায়ী রীতিনীতি অনুযায়ী যে যুক্তিটা আদৌ যুক্তি নয়, এটা কুযুক্তি বলবো না অপযুক্তি বলবো না কি বলবো আমি জানি না, যে এই ভ্যানিশ শব্দটার মধ্য দিয়ে আমি নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মার্ডার করে দিতে চেয়েছি, এবং মমতা ব্যানার্জিকে মার্ডার করা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি, এই ছিল অভিযোগ। এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীকে আমি অসম্মান করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এইসব যুক্তি দিয়ে একটা। কিন্তু এই যুক্তিটা পরবর্তী ক্ষেত্রে রাজ্য মানবাধিকার কমিশনের তখন চেয়ারম্যান ছিলেন অশোক কুমার গাঙ্গুলি, তিনি এই বিষয়টা সুমোটো কগনিজেন্সে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশন এটার ডিটেল ইনভেস্টিগেশন করেন। ইনভেস্টিগেশন প্রসেসে কলকাতা পুলিশ কমিশনার, অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, পূর্ব যাদবপুর থানার অ্যাডিশনাল ওসি, পূর্ব যাদবপুর থানার এসআই সবাইকে রাজ্য মানবাধিকার কমিশন দপ্তরে ডেকে তাদের কাছ থেকে জবানবন্দি নিয়ে একটা রিপোর্ট তৈরি করে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অশোক গাঙ্গুলির নেতৃত্বে। এবং সেই যে রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টটা পাবলিশ হয়েছিল, সেই রিপোর্টে রাজ্য মানবাধিকার কমিশন স্পষ্টত লিখে জানিয়ে দেয় যে এই কোলাজ কার্টুনের মধ্যে এমন কোনো ইন্টেনশন নেই যার দ্বারা রাজ্য সরকারকে কোনোভাবে হেয় করা হয়েছে বা রাজ্য সরকারকে কোনো প্রশ্ন করা হয়েছে বা মুখ্যমন্ত্রীকে খুন করার কোনো ষড়যন্ত্র রয়েছে। সবটাই মন গড়া হাস্যাস্পদ যুক্তি। সেই কারণে পুলিশ যেভাবে অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে ক্রিমিনাল মামলা দিয়েছে, পুলিশ দেশের আইন সংবিধান অনুযায়ী বেআইনি কাজ করেছে। এটা আমি বলছি না, রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টে বলছে। সেই সময় রাজ্য মানবাধিকার কমিশনের 3 সদস্যের যে কমিশন ছিল, তার চেয়ারম্যান বা মাথায় বসেছিলেন সদ্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি। ক্ষতিপূরণের কথাও বলা হয়েছিল রাজ্য সরকারকে। দুটো সুপারিশ রাজ্য সরকারের কাছে গেছিল। প্রথম সুপারিশ ছিল যে পুলিশ যেহেতু অন্যায়ভাবে বেআইনিভাবে 2 জন সজ্জন ভদ্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশের আইন সংবিধান বিরোধিতা করে, সেই জন্য পুলিশের বিরুদ্ধে একটা বিভাগীয়
ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা সুপারিশ করেন। সেটা নেওয়া হয়েছে? রাজ্য মানবাধিকারের কাজ হচ্ছে সুপারিশ করা, নির্দেশ করতে পারে না। আর যে দুজন ব্যক্তিকে অকারণে হেনস্থা হয়রানি করতে হয়েছে, লকআপে রাত কাটাতে হয়েছে, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা চলেছে, তাদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে, তাদেরকে 50,000 টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু আমাদের রাজ্যবাসীর এবং গণতন্ত্রের, সংবিধানের, মানবাধিকারের এটাই দুর্ভাগ্য যে রাজ্য সরকার এই দুটো সুপারিশকে মানে রিজেক্ট করে দেয়, রিপোর্টকেও রিজেক্ট করে এবং সুপারিশকেও রিজেক্ট করে। এটা তো কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল। পরবর্তী সময় এই রাজ্য মানবাধিকার কমিশন রিপোর্ট এবং সুপারিশটা নিয়ে আমি এবং সুব্রত সেনগুপ্ত দুজনে হাইকোর্টে আমরা উপস্থিত হই। হাইকোর্টের মহামান্য আদালত প্রায় বছর দেড়েক সিঙ্গেল বেঞ্চে রিট মামলার এগেনস্টে ডিটেল শুনানি করার পরে রাজ্য মানবাধিকার কমিশন রিপোর্ট এবং সুপারিশকে হাইকোর্টের অর্ডার হিসাবে সিলমোহর দেয়। অর্ডার যে এটা সুপারিশ নয়, এটা হাইকোর্টের অর্ডার, এবং 30 দিনের মধ্যে এই অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে হবে উইথ 50,000 মোর অ্যাজ এ মানে মামলা কস্ট। কিন্তু রাজ্য সরকার সেটাকেও অমান্য করে। রাজ্য সরকারটা এতটাই সংবিধান বিরোধী, এতটাই মানবতা বিরোধী, এতটাই আইন বিরোধী, সে কারণে সিঙ্গেল বেঞ্চের রায়টাকে ওরা চ্যালেঞ্জ করলেন ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চেও রাজ্য সরকার এই মামলায় হেরে যায়। অর্থাৎ রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চের যে আবেদন খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চে। সেই খারিজ হয়ে গেছে সেও 2020 সালে। তারপরেও রাজ্য সরকার হাইকোর্টের এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করছেন না। তা আপনারা কন্টেম্পট অফ কোর্ট আনেননি? হ্যাঁ, আইনি সহায়তা নিয়ে আমরা কন্টেম্পট অফ কোর্টের মামলা করেছি, নিশ্চিতভাবে করেছি, কিন্তু সেই মামলার শুনানিও সেভাবে এগোচ্ছে না। এখনো মামলাটা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই ঘটনার পরে মানে মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত আপনাদের পক্ষে গিয়েছিল, এবং তারপরই জাস্টিস অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে রাজ্য সরকারের রোষ আছড়ে পড়েছিল। একটি ঘটনা আপনি জানেন, অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি অভিযোগ এনেছিল একজন ইন্টার্ন, এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলেন তাকে যেন তেন প্রকারণা সরিয়ে দেওয়ার পর সুপ্রিম কোর্টে তদন্ত কমিটি গঠিত হয়। আজ পর্যন্ত তার ফল নিষ্ফলা রয়ে গিয়েছে। এখনো পর্যন্ত দোষী সত্যি কথা তার আদৌ সত্যতা রয়েছে কিনা সেটা স্পষ্ট নয় আমাদের কাছে, কিন্তু উনি অপমানিত হয়েছেন, যথেষ্ট অপমানিত হয়েছেন, এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। জাস্টিস গঙ্গোপাধ্যায়ের পরিণতি নিয়ে কি বলবেন? আমাদের রাজ্যে যারাই ন্যায়ের পথে চলবে তাদের এই পরিণতি, তাদেরকে সম্মানহানি করা হবে, তাদেরকে মিথ্যে মামলা দেওয়া হবে। আপনার ক্ষেত্রেও হয়েছে, একাধিক ব্যক্তিত্ব রয়েছে। এই বিষয়ে এই প্রতিহিংসা পরায়ণ একটা সরকার, এদের নিয়ে কি বলবেন আপনি? যখন বলতে গেলে অনেক কথা বলতে হয়, ততটা বলবার আমি সময় পাবো কিনা জানি না। আগে আমার কথা একটু বলে দিই যে একটা ক্রিমিনাল মামলা তো ওই কোলাজ কার্টুনকে কেন্দ্র করে, ভ্যানিশ শব্দকে কেন্দ্র করে, সেটা 11 বছর আলিপুর ক্রিমিনাল কোর্টে চলেছিল। কিভাবে চলেছিল তার বিস্তারিত যাচ্ছি না, কিন্তু এটুকুই বলতে পারি রাজ্য সরকার, তার দুষ্কৃতী বাহিনী এবং পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থার একাংশ যুক্ত থেকে এই মামলাটাকে 11 বছর ধরে দীর্ঘস্থায়ী করেছে। দ্বিতীয়ত, আমার বিরুদ্ধে ব্যাংশাল কোর্টেও একটা হেয়ার স্ট্রিট থানাকে দিয়ে মিথ্যে অভিযোগ করিয়ে, মিথ্যে চার্জশিট দিয়ে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করে ওখানেও আমাকে 3 বছর 7 মাস নানারকমভাবে ক্রিমিনাল মামলা হেনস্থা করা হয়েছে। এই মুহূর্তে আবার আরেকটা ক্রিমিনাল মামলা হরিদেবপুর থানাকে দিয়ে চার্জশিট করিয়ে, মিথ্যে চার্জশিটে বয়ান লিপিবদ্ধ করে আলিপুর কোর্টে একটা মামলা চলছে, যেখানে আমার এগেনস্টে এই মুহূর্তে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি রয়েছে। আমি আপাতত আমার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছি, আপাতত সারেন্ডার করে জামিন নিতে হবে। এটা হচ্ছে এই আমার পরিপ্রেক্ষিতে বললাম। এবার অশোক কুমার গাঙ্গুলির যে কথাটা বললেন, এটা আমি এক কথায় যদি বলি, মানে সারাংশের সারাংশ, যে জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি, যিনি একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং শেষ জীবনে তিনি সুপ্রিম কোর্টের থেকে অবসর গ্রহণ করেছেন,
এবং তিনি রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে প্রায় 1.5 বছর বা পৌনে 2 বছর বসেছিলেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তাকে বসিয়েছিলেন। তিনি এই রাজ্য সরকারের রোষের শিকার এবং তিনি সামাজিকভাবে তাকে অসম্মানিত করা হয়েছে এবং তিনি বিচার পাননি বিচারক হিসাবে। এবং এইটার পেছনে একমাত্র যদি কেউ দায়ী হয়, তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনের প্রধান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণেই তার সম্মানহানি ঘটেছে, তার কারণেই তাকে পদত্যাগ করে বেরিয়ে আসতে হয়েছে, তার কারণেই তার বিচার এখনো পাওয়া যায়নি। স্যার, আপনি তো নিজে একজন অধ্যাপক মানুষ, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তারপর দেখা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছে। এখন গ্রুপ সি, গ্রুপ ডি, তাদেরও চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে গিয়েছে, তাদেরকে কিভাবে ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন উঠছে, ওবিসি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠছে। একজন মানে রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান, তার যে এই ক্রমাগত অন্যায়ের পথে চলা, এত প্রতিবাদ হচ্ছে তা সত্ত্বেও অন্যায়ের পথে চলা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনি বললেন যে আমি যাদব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঠিকই, শিক্ষক ছিলাম, অবসর গ্রহণ করেছি কয়েক মাস হলো। আমি বিজ্ঞানের শিক্ষক, ঠিক আছে। বিজ্ঞান সবসময় কিছু সিদ্ধান্তে উপনীত হয়, সেই সিদ্ধান্তটা করবার প্রেক্ষিত একটা থাকে, যে কোনো একটা ঘটনা আমরা দেখছি, তাকে পর্যবেক্ষণ করছি, অনুপুঙ্খ পর্যবেক্ষণ করছি, ক্রিটিক্যাল, যাকে আমরা বলি অবজারভেশন, তারপরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। তো আপনি যে ঘটনাগুলো বললেন, রাজ্যের সামগ্রিক যে বিষয়টা বললেন, সবটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা এবং উদ্যোগে হচ্ছে। আপনার চাকুরি চলে যাওয়া, কি ভাতা দেওয়া, কি যাবতীয় যা, সে পঞ্চায়েতের দুর্নীতি, সে রেশন বন্টনের দুর্নীতি, সে আপনার আবাস যোজনায় দুর্নীতি, এগুলো কোনো ভুল ত্রুটি নয়, এটা একটা পরিকল্পিত দুর্নীতি, যেটাকে আমরা এক কথায় বলতে পারি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং এটা আমি বলছি বলে বিষয়টা নয়, রাজ্যের সব মানুষই জানে। এবং এইটা আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেদিনকে সরকার গঠিত হয়েছে 2011 সালে, তবেই এই জিনিসটা ভবিতব্য ছিল রাজ্যের ক্ষেত্রে। আমি একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে তখনই মনে করেছিলাম যে আমাদের রাজ্যের একটা সর্বনাশ হয়ে গেল। একাধিকবার বলেছেন আপনি। আমি একাধিকবার বলেছি, আবারও বলতে চাই। তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে হঠাৎ করে রাজনীতির ময়দানে আসেননি। তিনি রাজনীতির ময়দানে এসেছেন 70-এর দশকের শেষের দিক থেকে, যখন জনতা পার্টির নেতৃত্বে জয়প্রকাশ নারায়ণ কলকাতায় এসেছিলেন, তখন মমতা ব্যানার্জি সামনে এসছেন। 1984 সালে লোকসভা ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন যাদবপুর লোকসভা থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে। অর্থাৎ যিনি একটা সংসদীয় নির্বাচনে অভিষেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে তিনি কুণ্ঠাবোধ করেন না। ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহারটা নিছক একটা ভুল নয়, কিন্তু নির্বাচক মণ্ডলীকে প্রতারিত করা। তিনি বলছেন আমি ডক্টরেট ডিগ্রি বলে নির্বাচনের ময়দানে গিয়ে মানুষকেও প্রতারিত করা। তিনি আবার বিধানসভা ভাঙচুর করিয়েছেন। অনেক ঘটনায় ওনার আছে যে রাজনৈতিক ইতিহাসে। এবং তিনি আস্ত কারখানাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছেন। কর্মসংস্থানে যেটুকু সুযোগ ছিল বা রাজ্যের অর্থনীতির বিকাশে যেটুকু সুযোগ ছিল, সেটাকে তিনি একেবারে কবরস্থ করে দিয়েছেন। তো সেরকম তিনি ওই যে কি বলে, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ে যে ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করেছিলেন, একজন সৎ সজ্জন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালে সংবেদনশীল মানুষ ছিলেন। তিনি রাজ্যের ভালো চেয়ে অনেক রকম চেষ্টা করছিলেন। সেই অবস্থায় যেভাবে চরম নৈরাজ্য তৈরি করেছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, তখনই আমার আশঙ্কা ছিল যে এই ধরনের ধ্বংসের একজন প্রতীক, ধ্বংসাত্মক রাজনীতির একজন প্রতিভূ, মিথ্যা, ভণ্ডামি, প্রতারণার রাজনীতি যিনি বরাবর করে চলেছেন, তিনি রাজ্য প্রশাসনের মাথায় বসে কি হতে পারে। এবং এই কি হতে পারে আমি ততটা
এইটুকু না বুঝলেও আমি বুঝেছিলাম যে রাজ্যটা সর্বনাশ হয়ে যাবে, কিন্তু সর্বনাশ কিভাবে হবে সেটা আমার ধারণার মধ্যে ছিল না। কিন্তু পরবর্তী সময়ে আমার একবার সৌভাগ্য হয়েছিল, একজন অর্থনীতিবিদ, আমাদের রাজ্যের মানুষ, ডক্টর অশোক মিত্রের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, যিনি একসময় আমাদের রাজ্যের অর্থমন্ত্রীও ছিলেন। তিনি আমাকে খুব কষ্ট করে বলেছিলেন, তিনি তো এইসব বিশ্লেষণ, সামাজিক বিশ্লেষণগুলো ভালো করতে পারেন, অর্থনীতির দৃষ্টিভঙ্গি সবকিছু বলে। তিনি আমাকে যেটা বলেছিলেন তার বাড়িতে বসে, দেখুন ডক্টর মহাপাত্র, এই যে তৃণমূল কংগ্রেস নামক দলটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এবং তারা নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়েছে এবং তারা নির্বাচনে জয়লাভ করে সরকার গড়েছে, এই দলটা কিন্তু আর 5টা দলের মতো একরকম দল নয়। কিরকম না, এই দলটা হচ্ছে যে কোনো সমাজে যত রকম অপরাধী থাকে, মানে চোর, ছিনতাইবাজ, ধর্ষক, খুনি, মানে যারা অপরাধ জগতের লোক আমরা যাকে বলি, যারা সমাজ বিরোধী লোক যাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছে এই সকল লোকদের জড়ো করে একটা দল তৈরি করা। এবং দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদেরকে একটা দলের স্বীকৃতিও দিয়েছে, রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে। এবং সেই রাজনৈতিক দল আবার পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হয়েছে। এবার এই অপরাধী, দুর্নীতি, চোর, ডাকাতদের দল যখন একটা প্রশাসনের মাথায় বসে যায়, তখন তার একটাই দৃষ্টিভঙ্গি থাকবে যে যেন তেন প্রকারেণ যেন আমি লুটপাট করব, দুর্নীতি করব, চুরি রাহাজানিকে, খুন ধর্ষণকে আমি মদত দেব, তেমনি এই সরকারে প্রশাসনে টিকে থাকার জন্য যা যা করার দরকার আমাকে তাই করতে হবে। এবং সেটাই চলছে। আমি খুব সংক্ষেপে এটা বলতে পারি। স্যার, আমি বলছি যে আপনি অবশ্যই রিটায়ারমেন্ট নিয়েছেন, কিন্তু ছাত্র সমাজের সঙ্গে এখনো আপনার নিবিড় সম্পর্ক রয়েছে। এই ছাত্র সমাজ, এই যে 26,000 শিক্ষকের চাকরি চুরি বা একাধিক WBCS থেকে শুরু করে PSC থেকে সর্বত্র দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, সরকারি স্কুলগুলো একেবারে চরম খারাপ অবস্থা, প্রাইভেটাইজেশনকে প্রমোট করার জন্য রাজ্যের শাসক দলের মুখপাত্র একটা প্রাইভেট সংস্থার সঙ্গে লন্ডনে গিয়ে ছবি তুলছে। আমি বলছি যে এই শিক্ষা ব্যবস্থার উপর ছাত্র সমাজের কি প্রতিক্রিয়া, এই রাজ্য সরকারের কে নিয়ে কি প্রতিক্রিয়া, মানে তাদের কি আদৌ বিশ্বাস আছে এই সরকারের উপর? সরকারের উপরে বিশ্বাস থাকার কোনো কারণ নেই। যারা সরকারের উপর এখনো ভরসা রাখছে হয়তো নিরুপায়ে ভরসা রাখছে, অন্য কোনো উপায় নেই ভেবেছে। কিন্তু আমি খুব কষ্ট করে বলছি, আমি আমার ছাত্র বন্ধুদের কাছেও বলি, ক্লাসের মধ্যে বলার তো নিশ্চয়ই কথা নয়, অন্য কোনো আড্ডায় বলি, যে এই সরকার দ্বারা কখনো স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, সংবিধানের রীতিনীতি মেনে প্রশাসন পরিচালনা কোনো কালেই সম্ভব না। যে সরকারটা এইভাবে 11 সাল থেকে এই জায়গায় এসে পৌঁছেছে, সে কালকে হঠাৎ রাতারাতি নিজেকে পরিবর্তন করে আগামী দিনে শিক্ষক নিয়োগে দুর্নীতি হতে দেব না, স্বচ্ছ মেধার ভিত্তিতে আমি নিয়োগ করব, বা সমস্ত পরিবেশকে আমি গণতান্ত্রিক করব, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করাবো, যেখানে যা নির্বাচন হবে, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, কি সমবায় নির্বাচন হোক, কি মেডিকেল কাউন্সিল নির্বাচন হোক, সব আমি শান্তিপূর্ণ অবাধ পরিবেশে করব, এ হয় না আর কি। হ্যাঁ, অতএব এই আমার যে বিজ্ঞান বিশ্লেষণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যবে থেকে তার রাজনৈতিক জীবনের বিশ্লেষণ করে দেখেছি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে এনশিওর করার জন্য যা যা মানে সংবিধান বিরোধী, বেআইনি, দুষ্কৃতিমূলক কাজকর্ম করা দরকার, পুলিশি রাজ কায়েম করা দরকার, সবই করবেন এবং তাকে করতেই হবে, নাহলে তার পক্ষে টিকে থাকা সম্ভব নয়। আবার দ্বিতীয়ত, উনি প্রশাসনে থাকবে আর প্রশাসন গণতান্ত্রিক পরিবেশে চলবে, দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে নিয়োগ হবে, সমস্ত কাজকর্ম স্বচ্ছতার মাধ্যমে হবে, এ কখনো আশা করা যায় না। স্যার, আপনারা শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করছেন, আপনি নিজস্ব একটা আক্রান্ত আমরা নামে একটা হ্যাঁ মঞ্চ আছে আপনার, সেখানে যারা প্রতিবাদী তারা আপনাদের সঙ্গে জড়িত আছে অনেকেই। প্রতিবাদ তো অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে থাকবে, ঠিক আছে, কিন্তু আমরা জানি যে এই যে কোনো রাজনৈতিক দল তারা অপরাধীদের কাজে লাগায়। আপনি বললেন যে তৃণমূল কংগ্রেসে একেবারে অপরাধীদের নিয়ে তৈরি একটা দল, একদম সত্যি, কিন্তু এই অপরাধীরা তো একেবারে জন্মের সময় অপরাধী থাকে না। একটা শিশুর 5 থেকে 10 বছর বা 15 বছর পর্যন্ত একটা জীবন খুব গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে তাদের অভিভাবক কিভাবে আচরণ করবে, তাদেরকে কি শেখাবে, সেটা খুব গুরুত্বপূর্ণ।
তারপর কি হবে সে বড় হয়ে সেটা তার ব্যক্তিগত চুজ, কিন্তু ভালো মন্দ শেখানো আমি কথা বলছি, গ্রাসরুট লেভেলে কাজ করা, এই বিষয়ে কি আপনারা এখনো কোনো পদক্ষেপ করেছেন? না দেখুন, যারা আমরা এই রাজ্য সরকারের সময়কালে রাজ্য সরকারের এই যে গুন্ডামি বা দুষ্কৃতিমূলক কার্যকলাপ তার দ্বারা আক্রান্ত হয়েছি, গোটা গোটা কতক উদাহরণ আমি দিতে পারি। তপন দত্ত খুন হয়েছে, বরুণ বিশ্বাস খুন হয়েছে, পাড়ুই থানায় বীরভূমে সাগর ঘোষ খুন হয়েছে, সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে, কামদুনি ঘটনা ঘটেছে, ধূপগুড়ির ঘটনা ঘটেছে, এরকম আনিস খানের খুন হয়েছে, এরকম বহু ঘটনা আছে, আরও বহু জায়গায় ঘটনা হয়েছে, সব বললে তালিকা শেষ করা যাবে না। কিন্তু সবাই কি প্রতিবাদে রাস্তায় নামতে পেরেছে? না, সবাই পারেনি। সবাইকে প্রলোভন দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, কোনো একটা ক্যাজুয়াল চাকরি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তার বাইরেও যে কত কোটি কতক মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে, তারা মিলেই আমরা আক্রান্ত, আমরা মঞ্চ করে চলছি। কিন্তু আমাদের সাধ্য খুব কম। এই যে রাজ্য সরকার এবং যুক্তরাষ্ট্র কাঠামো কেন্দ্রীয় সরকার উভয়ই মিলে যেভাবে রাজ্য প্রশাসনকে চালাচ্ছে, তার ফলে এই কয়েকটা গুটি কতক প্রতিবাদী মানুষ কিছু করতে পারবে না, সেটা আমি খুব কষ্ট করে বলছি। কিন্তু তবুও প্রতিবাদটা জারি রাখতে হবে। প্রতিবাদ থেকে যদি আমি সরে আসি, তাহলে আমার মৃত্যু ঘটে গেল। মানে শারীরিক মৃত্যু না হলেও মানে আমার যে চিন্তা চেতনার যে একটা জীবন আছে, সেটা মৃত্যু ঘটে যাবে। সেই জন্য আমরা প্রতিবাদের রাস্তাতে আছি। এবারে যে কথাটা আমি একটু বলতে চাই, যে একটা শিশু জন্মে কি সে অপরাধী হয়? বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011 সাল থেকে রয়েছে, তার আগে কি এই ধরনের চোর, ধর্ষক, গুন্ডা, বদমাশ ছিল না? হ্যাঁ ছিল। তারা কি রাজনৈতিক দলের প্রশ্রয়ে আশ্রয়ে ছিল না? বা লোকাল থানা টানার সঙ্গে তাদের কোনো বোঝাপড়া ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে তফাৎটা কোথায়? এই যে যারা অপরাধ করছিল, অপরাধ লোকাল লেভেলে যোগাযোগ রাখতো, কিন্তু মাথাটা ঠিক ছিল, এবং মাথাটা কখনোই এই জিনিসগুলোকে জানতে পারলে প্রশ্রয় দিত না, এগুলোকে চেষ্টা করতো এগুলো দূরীভূত করা। কিন্তু সবটাই পুলিশ প্রশাসন দিয়ে, আইন দিয়ে আবার এগুলোকে করা যায় না, মানে একবার দূরীভূত করা যায় না। তার জন্য কিছু পদক্ষেপ নিতে হয়, একটা সামাজিক পদক্ষেপ। প্রথম কথা হচ্ছে, একটা শিশু যে পরিবারে জন্মগ্রহণ করলো, সেই পরিবারটা যদি একটু পেট ভরে খেতে পায়, দুটো কাপড় চোপড় পায়, একটা বাসস্থান পায়, তাহলে তারা আর যে ভিক্ষাবৃত্তি বা চুরির দিকে যাবে না। অর্থাৎ প্রত্যেকের একটা কর্মসংস্থান দরকার। এবার সেই শিশু যখন বড় হয়ে স্কুলে যাবে, স্কুলে যদি একটা ভালো পরিবেশ পায়, নীতিগত শিক্ষা হয় এবং তাকে সেইভাবে শেখানো হয়, তাহলে সে তার মননে চেতনায় বিপ্লবী আনা বা প্রতিবাদ বা দুর্নীতির বিরুদ্ধে তার একটা মনোভাব তৈরি হবে। তারপরে সে যদি আরও একটু বয়স সন্ধিকালে এসে যখন চাকরির সমস্যা জীবন সে পাবে, সে যদি সে একটা তার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পায়, কর্মসংস্থান তার হয়, তাহলে সে নিশ্চয়ই অপরাধের দিকে যাবে না। কিন্তু যদি আমি তার বাবা মা খেতে পড়তে না পায়, তাহলে শিশু পড়াশোনা করবে না। শিশু পড়াশোনা না করলে তাহলে সে নীতিগত শিক্ষা বা তার যে যে বৌদ্ধিক বিকাশ সেসব ঘটবে না, তাহলে সে অন্য দিকে বয়ে যাবে। আবার তাকে যদি রাজনৈতিক দল ব্যবহার করে তার ভোট লুট করবার কাজে, কিছু আর্থিক দিয়ে, কিছু মদ দিয়ে, কিছু মাংস দিয়ে, ইত্যাদি ইত্যাদি, তাহলে যে কাজটা হবে সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। স্যার একটু আবারও প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে আক্রান্ত আমরা, মানে আপনি আক্রান্ত, প্রতিবাদ করলে প্রতিবাদের কণ্ঠ রোধ করবার জন্য বিভিন্ন রকমের মামলা থেকে শুরু করে হামলা, এই মুহূর্তে আপনার উপর কি কি মামলা রয়েছে, আর কোনো রকম থ্রেটনিং এর মুখোমুখি হতে হচ্ছে কি আপনাকে? আমার বিরুদ্ধে আপাতত প্রকাশ্যে 3টে ক্রিমিনাল মামলা রাজ্য সরকারের কলকাতা পুলিশের 3টে থানা দিয়েছে। তার মধ্যে 2টো মামলা কোনোভাবে বহু চেষ্টায় নিষ্কৃতি পাওয়া গেছে, মানে মামলার নিষ্পত্তি হয়েছে। 3য় মামলা এখনো চলছে, এবং তার ফলে আমার ইন্ডিয়ান পাসপোর্ট রিনিউয়াল আটকে আছে। আমার এগেনস্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি আছে আলিপুর ক্রিমিনাল কোর্টে। কিন্তু শারীরিকভাবে কোনো থ্রেটনিং আমার উপরে আসছে না। আমার উপরে আসছে না মানে কারোর উপরে আসছে না, এটা কিন্তু ভাবলে ভুল হবে। তার একটাই কারণ, আমি যেটা আমার মতো করে বিশ্লেষণ করে বুঝেছি, আমি যেহেতু যখন আমাকে আক্রমণটা করা হয়েছিল 2012 সালে, তখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এবং আপনাদের নিশ্চয়ই এটা বিশ্বাস করবেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবসময় প্রতিবাদের রাস্তায় থাকে।
কারণটাও আছে, তার পিছনে কারণ আছে। একটা হচ্ছে যে যাদব বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হয় খুব ভালো ভালো রেজাল্ট করে আসে এবং তারা একটু মেধায় উন্নত এবং তারা একটু প্রতিবাদী, এটা ঘরানা আছে যাদবপুরে। এবং আমাকে অ্যারেস্ট যখন করে লকআপে ঢুকিয়েছিল, রাত্রি আমাকে লকআপে কাটাতে হয়েছে, পরের দিন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক, আধিকারিক সবাই কিন্তু যৌথভাবে ক্যাম্পাসের মধ্যে মিছিল করে প্রতিবাদ করেছিল। তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু বুঝেছে যে এই মাস্টারমশাইটাকে আর ফিজিক্যালি সামনে অ্যাটাক না করে পেছন দিক থেকে অ্যাটাক করতে হবে। সেই জন্য হেয়ার স্ট্রিট থানার সাব ইন্সপেক্টরকে দিয়ে মিথ্যে অভিযোগ করে ব্যাংসল কোর্টে মিথ্যে মামলা, হরিদেবপুর থানাকে। কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, একটা মিথ্যে মামলা সাজালে তো তার পিছনে মিথ্যে যুক্তি দিতে হয়, তখন তো ধরা পড়ে যাবে, তখন আপনারা আঙুল তোলেননি? শোনেন, রাষ্ট্রযন্ত্র যে কি জিনিস সেটা আমি আপনাকে হেয় করতে চাই না, আমি অভিজ্ঞতা থেকে যা শিখেছি সেটা আপনাকে শেখাতে পারবো না। আমি যে কথাটা সংক্ষেপে বলতে চাইলাম যে শাসক দলটা তো দুষ্কৃতীদের দল, এই দুষ্কৃতী দল মানে শাসক দল, তার সঙ্গে এন্টার পুলিশ প্রশাসন, এন্টার মানে শুধু লোকাল থানা না, সিপি, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং পুলিশ বিভাগের যে স্বরাষ্ট্র দপ্তরের সচিব এবং তার সঙ্গে সে তো মুখ্যমন্ত্রী, এরা সবাই যুক্ত। এবং তারপরে এই মিথ্যের যে আশ্রয় নেওয়া হচ্ছে বা তার সঙ্গে বিচার ব্যবস্থার সঙ্গে যে বিচারক বসে আছেন কোর্টের ঘরের মধ্যে, তিনিও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। যে অম্বিকাশ মহাপাত্রের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আসবে, মিথ্যে এফআইআর আসবে, মিথ্যে চার্জশিট আসবে, বিচারক জানে এবং সেটাকে সে কার্যকরী করার জন্য লড়ে যাবে। আমি বলছি প্রমাণ তো করতে হবে, যতই মিথ্যে অভিযোগ প্রমাণ আছে। প্রতিবাদী এটা তো মূলত প্রতিবাদ যারা করবে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে যেন তেন প্রকারে দমন করার চেষ্টা, ভয় দেখানো আপনাদের মাধ্যমে। আমি বলছি তাদেরকে নির্ভয় দেওয়ার জন্য এই যে আপনারা একের পর এক মামলা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কি প্রমাণ করতে পেরেছে? না, আমি তো বললাম দুটো মামলায় তো কিছু প্রমাণ করতে পারেনি, তাহলে শেষমেশ মানে মামলার দুটো থেকে আমি নিষ্কৃতি পেয়েছি। একটা কার্টুন কাণ্ডের মামলা, আর একটা বললাম হেয়ার স্ট্রিট থানার ব্যাংসাল কোর্টের মামলা। কিন্তু এই মামলাগুলোকে দীর্ঘায়িত করার জন্য বিচার ব্যবস্থা কিন্তু সাহায্য করেছে রাজ্য সরকারের ষড়যন্ত্রকে। হ্যাঁ হ্যাঁ, আমি কেন বলছি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি যখন ব্যাংসাল কোর্টের মামলা কখন জানতে পারছি যে আমার এগেনস্টে মামলা আছে, যখন আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়, আমি জানি না। যখন থানা সেটাকে এফআইআর হিসাবে ট্রিট করে ব্যাংসাল কোর্টে মামলা দায়ের করেছে, ক্রিমিনাল মামলা দায়ের করেছে, তখন আমি জানি না। আপনি ভাবুন দেশের আইনের অবস্থাটা কি। এবার তারপরে যখন থানা আইও অ্যাপয়েন্টমেন্ট করে, ইনভেস্টিগেটিং অফিসার অ্যাপয়েন্ট করে ডিটেল চার্জশিট জমা দিয়েছে, তখন আমি জানছি না। মানে আমার বিরুদ্ধে অভিযোগ, আমার বিরুদ্ধে এফআইআর, আমার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে যাচ্ছে ব্যাংসাল কোর্টে, আমি জানছি না। এবং সেই চার্জশিটে কি লেখা হচ্ছে, অম্বিকাশ মহাপাত্র অ্যাবসকন্ডেড। এটা কোনো গল্প কথা বলছি না, লেখা আছে চার্জশিটে। আমি তো পরে কোর্ট থেকে সার্টিফাইড কপি তুলেছি, সেখানে সমস্ত কিছু লেখা আছে। এবং সেই চার্জশিটের তলায় আইও সই করছে, সিলমোহর দিচ্ছে, তারিখ দিচ্ছে, দিয়ে মহামান্য আদালতের কাছে জমা করছে। এবং মহামান্য আদালত সেই চার্জশিট পড়ছে, প্রফেসর অম্বিকাশ মহাপাত্র যাদব ইউনিভার্সিটির দিন, অর্থাৎ যাদব ইউনিভার্সিটির কথাটা ওখানে লেখা নেই, অম্বিকাশ মহাপাত্রের নামটাতে লেখা আছে তিনি নাকি বাড়িতে নেই, পলাতক। অথচ আমি সেই সময়কালে টিভি চ্যানেলে ডাক পেলে সন্ধ্যাবেলা গিয়ে টিভি চ্যানেলে বসেছি। যাদব বিশ্ববিদ্যালয়ে আমার যে কাজ, পঠন পাঠন এবং প্রমাণগুলো তো রয়ে গেছে আমার কাছে আছে, কিন্তু সেই প্রমাণটা তো কোর্টে যাচ্ছে না। কিন্তু কোর্টে যাচ্ছে আই এম অ্যাবসকন্ডেড, এবং সেই অ্যাবসকন্ডেড চার্জশিটের এগেনস্টে মহামান্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যাংসাল কোর্ট অর্ডার দিচ্ছে অ্যারেস্ট অম্বিকাশ মহাপাত্র, যাকে ওদের কোর্টের ভাষায় বলে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। এবং সেই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আমার লোকাল থানায় চলে আসছে। তখন আমি জানতে পারছি যে আমার এগেনস্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। আমি তখন বুঝলাম না যে কে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, কি অভিযোগ করলো, কবে অভিযোগ করলো, অভিযোগের পর আমি জানতে পারলাম না কেন। তারপরে আমার এগেনস্টে যখন চার্জশিট হলো, আমাকে একবার জিজ্ঞেসও করা হলো না কেন, আমাকে লিখে দেওয়া হলো অ্যাবসকন্ডেড। আমি বাড়িতে আছি, ইউনিভার্সিটিতে যাচ্ছি, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সবাই দেখছে, এমনকি বিচারকও আমার নামটা জানে। আমি সব অভিযুক্তের নাম হয়তো বিচারক জানে না, কিন্তু অম্বিকাশ মহাপাত্রের নামটা হাইকোর্ট, আলিপুর কোর্ট, সুপ্রিম কোর্ট আর ব্যাংসাল কোর্ট তো হাইকোর্টের পাশে, তার বিচারক অম্বিকাশ মহাপাত্র অ্যাবসকন্ডেড নয় লিখে পুলিশ দিয়ে দিলেই হয়ে গেল। তার মানে পুলিশ যেটা দিয়েছে মিথ্যে, সেটা বিচারক জানেন
এবং জেনে বুঝি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করেছে। কিন্তু বিচারকের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ বেঙ্গলপুরের চিফ মেট্রোপলিটন তিনি একবারও পুলিশকে বললেন না, বা বলতে পারতেন আপনি চার্জশিটে লিখছেন অমিত অ্যাবসকন্ডেড, আমি তো দেখলাম টিভি চ্যানেলেও কালকে বলতে সাহস পাননি। তার মানেটা কি? এক হচ্ছে সে বিচারকের মেরুদণ্ড কোনো কারণে ভেঙে গেছে, আর তিনি ন্যায় বিচার দেওয়ার জায়গাটা নেই। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের একেবারে চরম পাওয়ারের মিসইউজ। আমি তারপরেও বলছি স্যার, ধর্মের কল তো বাতাসে নড়বেই। অবশ্যই এই যে আমি আবার এটাও খুব বিশ্বাস করি, কোনো আমার ধর্মীয় বিশ্বাস বা কোনো অন্ধবিশ্বাস থেকে বলছি না, যে যারা আজকে ক্ষমতায় থেকে এই ধরনের সাধারণ মানুষের উপরে নিপীড়ন আনছে, সাধারণ মানুষ প্রতিদিন অভিজ্ঞতায় সে লিখে রাখছে, সে যেদিন সুযোগ পাবে সেদিন কিন্তু ঘুরে দাঁড়াবে। একটা ঘটনা বলি, রিসেন্টলি কান চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের একটি সিনেমা, প্রায় 60 বছর আগে তৈরি করা সিনেমা অরণ্যের দিন রাত্রি প্রদর্শিত হয়েছে। সেই চলচ্চিত্রের একটি জায়গায় একটি গরিব লোক, সে বাড়ির কাজকর্ম করে দেয়, সাহায্য সহযোগিতার কাজটা করে একটা ধনী বাড়িতে। তার ধনী বাড়ির একজনের তার পকেটের পার্সটা খুঁজে পাচ্ছে না, সে ধরে নিয়েছে তার বাড়িতে যে কাজ করে সেই চুরি করেছে। সে বলছে না আমি কিছু নিইনি, সে শুনছে না, তাকে চড় থাপ্পড় মারছে। সে চোর নয়, সত্যি সে চুরি করেনি। কিছুদিন পরে সে কিন্তু অন্য জায়গায় সেই পার্সটা পেয়েছে। তার জন্য কিন্তু সে দুঃখ প্রকাশ করলো না ওর কাছে গিয়ে, কিন্তু ওর মনে মনে একদিন ডাক ছিল যে এই বাবুকে আমি একদিন দেখে নেব। একদিন সুযোগ পেয়েছে, সে সুযোগে সে সদ্ব্যবহার করেছে, একবারে মাথায় লাঠি মেরেছে। অর্থাৎ ওটা বিচার ব্যবস্থার মাধ্যমে হলো না, সে নিজেকেই একসময় সুযোগ খুঁজে লাঠির বাড়ি মেরেছে। এবং সেই যে লাঠির বাড়িটা যারা মেরেছে, যারা সিনেমাটা দেখছে দর্শককুল, তারা কিন্তু ঠিক করেছে। ওই আইনের আশ্রয় গিয়ে ও বিচার পেত না, কারণ বিচারকের আসনে যারা বসে আছে, যারা এই চড় থাপ্পড় মারে, তাদেরই প্রতিভু ওখানে বিচারকের আসনে বসে আছে। আর যারা ডিস্ট্রেসড কন্ডিশনে আছে, যারা নানান কারণে বঞ্চনার শিকার হয়ে দারিদ্র্যের নিচে আছে, তাদের উপরই লোকে মারছে আর কি। আমাদের রাজ্যে বেশিরভাগ মানুষই তো দরিদ্র সীমার নিচে থাকে, বা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে, তাদেরকে ভিখারি বানিয়ে ছাড়ছে, তাদের উপরে হুমকি ধমকি চমকি চলছে। কিন্তু মানুষও কিন্তু ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছে, কোন রাজনৈতিক দল কবে সহযোগিতা করবে সেসব করে কথা, মানুষ একসময় পরিবর্তন করে ছাড়বেই। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ।